আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। আল জাজিরার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেদনটি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্টাডি ছাড়া সেতু সড়কের অনুমোদন নয়, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী। ব্যয় বৃদ্ধি ও সময় অপচয়কারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। করোনার ভ্যাকসিন নিতে ৭৪,০০০ মানুষের রেজিস্ট্রেশন সম্পন্ন। ৫ ফেব্রুয়ারির পরও প্রক্রিয়া চলবে। ৭ তারিখ ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী। সূচির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে। সামরিক অভ্যুত্থান অপরিহার্য ছিল, মন্তব্য সেনা প্রধানের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করায় আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মিথ্যা সংবাদের জন্য আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ভেটো দিলেও চীনের উপর বাংলাদেশের আস্থা রয়েছে বলেও জানান ডক্টর মোমেন। বিস্তারিত জানাচ্ছেন ডেনি জং। সম্প্রতি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে একটি সংবাদ প্রচার করে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। সংবাদটিকে ভিত্তিহীন বলে ইতিমধ্যে বিবৃতিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করা হয়েছে, এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। উই উইল লুক ইনটু ইট। আমরা দেখি কিভাবে কি করা যায়। না, সম্প্রচার আমরা এস সাচ বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। এইটা আই ডোন্ট থিঙ্ক আমরা শুধু দেশে বন্ধ করে, দুনিয়া এখন ওপেন। তবে আমরা আশা করব যে আল জাজিরা শুড বি মোর রেসপন্সিবল। তারা পয়সা, অনেকের ধারণা যে ওদের কেউ টাকা টুকা দিয়েছেন, সেই জন্য তারা ডুল বাজাচ্ছে। তারা নাকি এইভাবে করে থাকে। So these are very sad, but Al Jazeera has lost its credibility. অন্য এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, মিয়ানমারে অস্থিরতায় আর কোনো রোহিঙ্গা ঢল যেন না আসে সে বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। সরকার বা সরকারের এগ্রিমেন্ট হয়েছে, কোনো ব্যক্তিবিশেষের এগ্রিমেন্ট হয়নি। সুতরাং দি প্রসেস শুড কন্টিনিউ। আর আমাদের ইতিহাস আছে, আগে যখন মায়ানমারে সামরিক সরকার ছিল, ৭৮ সাল বলেন, ৯২ সাল বলেন, সামরিক সরকারের সময়ই রিপার্টিশনটা হয়েছে, প্রত্যাবর্ষণটা হয়েছে। সো ওয়াই নট দিস টাইম? আমাদের বন্ধু রাষ্ট্র যারা পশ্চিমা রাষ্ট্র, তাদের একটা উৎকণ্ঠা। তারা মনে করছেন যে এখন বোধহয় আরও রোহিঙ্গা আসতে পারে। আমরা আমাদের বর্ডার সিকিউর করে রেখেছি। আগেরবার যারা আসছিল, যখন নির্যাতিত হচ্ছিল, আমাদের জনগণই তাদের গ্রহণ করেছে। এখন আমাদের জনগণ গ্রহণ করার মুডে আর নাই। এছাড়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ভেটো দিলেও দেশটির উপর আস্থা রয়েছে বাংলাদেশের বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা চীনকে এখনো আস্থা রেখেছি। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। আল জাজিরার প্রতিবেদনকে ভিত্তিহীন ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, এটি হলুদ সাংবাদিকতা। রাজধানীতে নৌ পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত আরও জানাচ্ছেন এসকে লিটন। রাজধানীর হাতিরঝিলে নৌ পুলিশের সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন সমসাময়িক বিষয়ে। ভেজাল মদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বাড়ছে। যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন, এবং ভেজাল মদ পান করলে এই ধরনের দুর্ভোগ হতে পারে, সেইটা যেন তারা মনে রাখেন। আমাদের ডিবি পুলিশ কিন্তু সবগুলিকে আইডেন্টিফাই করেছে, কোথায় কিভাবে ভেজাল হচ্ছে, কিভাবে তারা এই ভেজাল মদ তৈরি করছে, তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা নেটের মধ্যেই নিয়ে আসছে, অনেকগুলিকে ইতিমধ্যে ধরেছেন। মিয়ানমার পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। এটা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার,
আমরা সেখানে আমরা সবসময় আমাদের যে সীমান্ত সেইখানে আমাদের রয়েছে, আমাদের নজরদারি রয়েছে। আমরা সবসময় মায়ানমারের সীমান্ত দিয়ে যাতে করে অনুপ্রবেশ যারা করেছেন তো করেছেন, আর ফার্দার যাতে না করতে পারে সেই জন্য আমরা সজাগ রয়েছি। আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, হলুদ সাংবাদিকতা এবং সেটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেই মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। আইএসপিএরও বলেছেন এইটা তথ্য ভিত্তিক নয়, এটা মানে ইয়েলো সাংবাদিকতা, যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নর্মসে এগুলি পড়ে না। তা আমি মনে করি যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। তা আমরা মনে করি এগুলি ভিত্তিহীন এবং একটা মানে ষড়যন্ত্রের একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ মনে করে এ প্রতিবেদন লন্ডন ভিত্তিক প্রজেক্টের একটি অংশ। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অসত্য আর ভুল তথ্য দিয়ে প্রতিবেদন বানিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তা প্রচার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি চক্র। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মিন্টু রোডের বাসভবনে দেয়া ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন আল জাজিরার প্রচারিত প্রতিবেদন নিয়ে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে অপবাদ, অসত্য প্রতিবেদন প্রকাশ ও প্রচার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। একটি আন্তর্জাতিক এবং স্বনামধন্য গণমাধ্যম এ ধরনের এক পেশে এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে আমরা বিস্মিত। প্রতিবেদনটি লন্ডন ভিত্তিক প্রজেক্টের অংশ দাবি করে ব্যক্তিবিশেষের দায়কে সরকার প্রদানের সঙ্গে লিঙ্ক করা সাংবাদিকতার নীতিকে প্রশ্নবিদ্ধ করে বলে অভিযোগ করেন তিনি। এটি সঠিক সাংবাদিকতা নয়, বরং দেশবাসী মনে করে আল জাজিরার এই প্রতিবেদন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। আমরা মনে করি যুক্তরাজ্যে যারা বসে দেশ বিরোধী অপপ্রচার করছে এবং নানান উস্কানি দিচ্ছে, এর পেছনে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, যারা ঘৃণিত বর্জিত তারাই নিজেদের অর্থ দিয়ে মানুষ ভাড়া করে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই স্বাধীনতা বিরোধী জামাত চক্র যারা আজকে দেশের মধ্যে ঘৃণিত, নিন্দিত এবং দেশের মানুষ কর্তৃক ধিক্কৃত এবং দেশের মানুষ কর্তৃক বর্জিত, তারা এখন তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের জনগণকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। আমি দেশবাসীকে অনুরোধ জানাব যে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিশ্বব্যাংকের সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে পদ্মা সেতু নিয়ে, এখনও যেই ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো ভেস্তে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অপচয় রোধে স্টাডি ছাড়া সেতু সড়কের কোনো প্রকল্প অনুমোদন না দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের কারণে প্রকল্প ব্যয় ও সময় অপচয় হয় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইকনেকের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যেসব পরিচালকরা প্রকল্প এলাকায় থাকেন না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইকনেক বৈঠকে প্রায় 11,324 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় বলেন, আবার বলছেন আজকে যেহেতু আমরা গ্রামীণ ব্রিজ নির্মাণের প্রকল্প করেছি, তার মনে সেই ভীতিটা আছে যে সাইট সিলেকশনের সাবধানতা অবলম্বন করতে হবে। পার্শিয়ালিটি বা কাউকে ফেভার করে এটা করা হবে না। প্রয়োজনে, জনগণের প্রয়োজনে নির্মাণ করতে হবে এবং দেখতে হবে যেমন একাধিক অহেতুক বানিয়ে নদীর যে প্রবাহ ওইটাকে যেন বাধাগ্রস্ত না করি। শি ইজ ভেরি ওয়ারিড এই জিনিসটা নিয়ে।
প্রায় এটা বলেন। করোনার ভ্যাকসিন নিতে বুধবার সকাল পর্যন্ত ৭৪,০০০ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানান মহাপরিচালক ডাক্তার এবি খুরশিদ আলম। তিনি জানান ৫ ফেব্রুয়ারির পরও ভ্যাকসিনের রেজিস্ট্রেশন অব্যাহত থাকবে। আর ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিন প্রদান শুরু হবে। সেদিনই ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী সহ মন্ত্রী, এমপিরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। দেশে আসা ভ্যাকসিন অত্যন্ত উপকারী জানিয়ে করোনা প্রতিরোধ জাতীয় পরামর্শ কমিটির সদস্য ডাক্তার আহমেদুল কবির সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দেশব্যাপী একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে ৭ ফেব্রুয়ারি রোববার। প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরে হাসপাতাল পরিচালকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রস্তুতির কথা তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রাইমারি যে গোলটা আছে যে ফ্রন্টলাইনারদের দেয়া, সেগুলো আশা করছি হয়ে যাবে। আর ৫ তারিখের এরকম বাধ্যবাধকতা বলা হয়েছে, কিন্তু আমরা আশা করছি যে এটা চলবে। বিভিন্ন ক্যাটাগরি হসপিটাল আছে, তাহলে হসপিটালের সক্ষমতা অনুযায়ী আমরা টিকা বুথগুলো করছি। প্রতিনিধিদেরকে ইনভলভ করা হয়েছে এবং স্থানীয় যারা কমিটি আছে সেটা আছে, তারপর টিভি আছে, পত্রিকায় যাচ্ছে, সমস্ত জায়গাতেই দেওয়া হচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ভ্যাকসিনের আওতায় আসবেন বলে জানান অধ্যাপক ডাক্তার এবি খুরশিদ আলম। ৭ তারিখে আমাদের কর্মকর্তা যারা আছে তারা ৭ তারিখে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আমরা নিয়ে নেব, এরকম আমাদের একটা প্ল্যান আছে। এরকম প্রত্যেক জায়গায় আছে, যেমন শেখ হাসিনা বার্নে, ওখানে বলা হচ্ছে যে মন্ত্রী পরিষদের সচিব মহোদয় সহ আরও অনেকে নেবেন। যেমন ধরেন যে নিন্সে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী দপ্তরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা নেবেন। এরকম করে যার যার পছন্দ, যেমন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বলেছে যে ওখানে আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যাবেন। এর আগে ভ্যাকসিনের গুরুত্ব ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সদস্য ডক্টর আহমেদুল কবির। চিকিৎসকরা কিন্তু ভ্যাকসিন দিয়েছেন এবং তারা ভ্যাকসিন দিয়ে সবাই ভালো আছেন। কারণ যে কোনো কনভেনশনাল ভ্যাকসিনের মিনিমাম সাইড এফেক্ট না হলে এটার ইফেক্টিভিটি তো হবে না। আপনি তো ভ্যাকসিনটাতে তো পানি দিচ্ছেন না যে কিছু হবে না। সাধারণ যেটুকু হবে, একটু ব্যথা যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারপরে জ্বর, এটা কিন্তু এক্সপেক্টেড। যেই সাইড ইফেক্টগুলি হচ্ছে সেগুলো এক্সপেক্টেড সাইড ইফেক্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই ভ্যাকসিনটা আমাদের দেশে আমরা যেটা দিচ্ছি অক্সফোর্ডের, এই ভ্যাকসিনটা কিন্তু কনভেনশনাল ভ্যাকসিন এবং দীর্ঘদিন ধরে এই ভ্যাকসিনটা ব্যবহার হয়ে আসছে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ৪ হোমিও হলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হোমিও হলগুলোর কারখানায় অভিযান চালিয়ে মালামাল জব্দ করা হয়েছে। সকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, বগুড়ার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে হোমিও হল থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল তৈরির কাঁচামাল জব্দ করা সহ মোট ৪ হোমিও ফার্মেসি মালিককে গ্রেফতার করে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা মোট ৪ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে যে যারা গ্রেফতার তারাও জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা বলেছে যে হ্যাঁ, তারা এটা বিক্রি করে থাকে। এই আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে। আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে করে যাব। আশা করি যে বাকি কাজগুলো আমরা সফলতার সাথে শেষ। আগামী বর্ষা মৌসুমের আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে জলাবদ্ধতা নিরসনে সব খাল পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। তিনি জানান, খালের পাশে ফুটপাত দখলমুক্ত করে চলাচলের জন্য নান্দনিক পরিবেশ তৈরি করা হবে। সকালে শনির আখড়া ও শ্যামপুর বড়ইতলা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এলাকার পানি দূষণ রোধে কারখানার বর্জ্য অপসারণ করা হচ্ছে। দ্রুত এই এলাকার মানুষ সুফল ভোগ করবে বলেও জানান মেয়র। আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা যেন সকল খালগুলো পরিষ্কার করতে পারি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, পানি প্রবাহের ব্যবস্থা করতে পারি। আমরা এরই মাঝে ৫৭,০০০ মেট্রিক টন বর্জ্য আমরা অপসারণ করেছি এবং আমার ধারণা যে অবস্থা দেখলাম তাতে এটা হয়তোবা ২ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। কিন্তু তারপরেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হাতিরঝিলকে বখাটে ও ইফটিজিং মুক্ত করতে অভিযান চালিয়ে হাতিরঝিল থানার পুলিশ। বিকেলে অভিযান শেষে সাংবাদিকদের হাতিরঝিল থানার
সাংবাদিকদের হাতিরঝিল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ জানান, গেল ২৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫০ জন বখাটেকে গ্রেফতার করেছেন। এর মধ্যে ২৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, বাকি কয়েকজনের ইফটিজিং এর প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাতিরঝিল বখাটে মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইফটিজিং করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, গায়ে পড়ে ঝগড়া করে। এই সমস্ত পরিস্থিতি থেকে হাতিরঝিলবাসী বা হাতিরঝিলের বেড়াতে আসা লোকজনদের রক্ষা করার জন্য আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। এবারে আমাদের কৃষি। কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে সরিষা চাষ। অল্প পরিশ্রমে বেশি ফলন হওয়াতে অনেকে ঝুঁকেছেন সরিষা চাষে। আবহাওয়া অনুকূলে থাকা এবছরও ভালো ফলনের আশাবাদ কৃষকদের। এদিকে প্রাকৃতিকভাবে মৌমাছিরাও এসে ক্ষেতের আশেপাশে বাঁধছে চাক। প্রতিনিধি মোহাম্মদ শাহনুরের প্রতিবেদন, জানাচ্ছেন মুবাল্লিক করিম। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে কিশোরগঞ্জের ভৈরবের সব উপজেলার মাঠ। বীজ বপনের ৯০ দিনের মধ্যে সরিষা ঘরে তোলা যায় বলে অনেকে চাষ করেন। বড় আবাদেও কোনো সমস্যা হয় না এতে। অল্প খরচে বেশি লাভ হওয়াতে অনেকে চাষ করছেন সরিষা। হ্যাঁ, আমরা সরিষা রোপণ করে ২-২.৫ মাসের ভিতরে আমরা সরিষা গড়ে নিতে পারি। ফলন হয়, সময় কম নেয়। কানি হেত পিছে মানে ১,০০০-২,১ টাকা খরচ হয়, ৫-৬ মন করে কানি হেত পিছে পাই। অন্য বছর থেকে এই বছর ভালো ফলন হয়েছে। উপজেলার আগানগর ইউনিয়নে মৌবাড়িতে প্রাকৃতিকভাবে মৌমাছি বিভিন্ন জায়গায় চাক তৈরি করছে, যা থেকে স্থানীয়রা মধু সংগ্রহ করে করছে বাড়তি আয়। ৩ মাস থাকে, তো মাসে আমরা 2টা কাড়া দিই। প্রতি কাড়া পিছে 20 কেজি 30 কেজি মধু আমরা পাই। বিভিন্ন আন্তর্লোক আয়র এর দিকে নেয়। হ্যাঁ, এটা খুব আমরা আনন্দ। দেখতে অনেক সুন্দর লাগতেছে, সবাই কিনা মধু নিয়ে খুব উপকার হইতেছে সবাই। সরিষাকে আমন এবং বড় ফসলের মাঝখানে লাভজনক বাড়তি ফসল হিসেবে ধরছে কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে এবং বাজারে সরিষার খুব ভালো দাম পাওয়ায় কৃষকদের সরিষা আবাদের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সরকারের আরেকটি সহযোগিতা পেলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব বলে মনে করছেন কৃষকরা। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। দেশে করোনা ভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮,১৬২ জনে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৩৬,৫৪৫ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪,৮১,৩০৬ জন। দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৮৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬,৯৩,৬৩৪টি। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আল জাজিরার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেদনটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্টাডি ছাড়া সেতু সড়কের অনুমোদন নয়, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ব্যয় বৃদ্ধি ও সময় অপচয়কারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। করোনার ভ্যাকসিন নিতে ৭৪,০০০ মানুষের রেজিস্ট্রেশন সম্পন্ন। ৫ ফেব্রুয়ারির পরও প্রক্রিয়া চলবে। ৭ তারিখ ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী। সচির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে। সামরিক অভ্যুত্থান অপরিহার্য ছিল, মন্তব্য সেনা প্রধানের। ক্যাপিটল হিলে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প এককভাবে দায়ী, মন্তব্য অভিশংসনের নেতৃত্বদানকারী আইন প্রণেতাদের। চট্টগ্রাম টেস্টে বড় অঘটন ছাড়াই প্রথম দিন পার করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট সংগ্রহ, ২৪২ রান। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টা ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। আল্লাহ হাফেজ।